এই হচ্ছে নেপালের কেদারনাথ। শম্ভু থেকে নেপালের প্রাকৃতিক সৌন্দর্য একদম সূর্যাস্তের সময়। বিশ্বের সবচেয়ে উঁচু মহাদেবের স্ট্যাচু। সুপ্রভাত। কাঠমান্ডুতে আজ দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইং। এই হচ্ছে এয়ারপোর্ট, ত্রিভুবন এয়ারপোর্ট। এর পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। আজকের প্রথম গন্তব্য দরবার স্কোয়ার। এগিয়ে চললাম সেই পথে। আজ দ্বিতীয় দিন আমরা এসে উপস্থিত হলাম ভক্তপুর দরবার স্কোয়ার। চলুন এবার যাই ভক্তপুর দরবার স্কোয়ারে। এর আগে আমরা আরেকটি দরবারে গেছিলাম, সেটা হচ্ছে হনুমান ঢোকা, যেটা কালকে লাস্ট স্পট ছিল। সেখান থেকে আজকে আমরা একদম ভক্তপুর দরবার স্কোয়ার এসে উপস্থিত হলাম দরবার স্কোয়ারে। চলুন একটু দেখে নিই দরবার স্কোয়ার। এটা কিন্তু ভক্তপুরের রাজার দরবার ছিল। ভক্তপুর মিউনিসিপ্যালিটি এর পাশ থেকে এই দেখুন রাস্তা দিয়ে এটি যাচ্ছে, দরবার স্কোয়ারের দিকে এগিয়ে যাচ্ছে রাস্তা। পার হেড 500 টাকা করে নেপালি টাকা, অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 320 টাকা মতন বা 300 টাকা মতন। এতে আমরা কিন্তু দর্শন করতে পারবো দরবার স্কোয়ার। এই হচ্ছে ভক্তপুর দরবার স্কোয়ার। দেখুন আমরা এগিয়ে চললাম সেই পথে। একটি বিরাট এলাকা জুড়ে কিন্তু এই ভক্তপুর দরবার স্কোয়ার। দেখুন চারিদিকে দৃশ্য একটু দেখাই। দেখতে পাচ্ছেন ভক্তপুর দরবার স্কোয়ার। এবং এই যে জায়গাটি যেখানে আমরা দেখাচ্ছি, দেখুন এই যে উঁচু মতন যে জায়গাটি রয়েছে, এইখানে কিন্তু দেখুন, আগে সমস্ত জায়গাটি দেখে নিন তারপর দেখাই। এই যে উঁচু জায়গাটি, এখানে কিন্তু রাজা বসতেন। রাজা বসে এখান থেকে কিন্তু বিচার সম্পন্ন করতেন। একটা জানেন তো অদ্ভুত ওয়েদার। এখানে রোদে যেমন গরম লাগছে কিছুটা, আবার সন্ধে নামবার পর থেকে কিন্তু বেশ ঠান্ডা লাগছে। আর ওয়েদার কিন্তু আমাদের ওখানকার মতন হলেও টেম্পারেচার হয়তো খুব বেশি নেই, কিন্তু রাতে ঠান্ডাটা কিন্তু খুব বেশি পড়ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমি দেখুন দুখানা জামা পরে আর উপর একটা ফুলাতো সোয়েটার পরে রয়েছি, কিন্তু ওয়েদার এখানে একটু অন্যরকম। যাই হোক, দুদিন এসছি, অনেকখানি ওয়েদারের সাথে মানিয়ে নিতে পেরেছি। নেপাল কিন্তু হিন্দু রাষ্ট্র। এখানে যেরকম রয়েছে শিবের পশুপতিনাথ, সেরকমই কিন্তু লুম্বিনীও রয়েছে বুদ্ধদেবের। তা এখানে নেপালি এবং হিন্দুরা পাশাপাশি সহাবস্থান করছে। এছাড়াও অন্যান্য ধর্মাবলম্বীরাও রয়েছে। পুর দেখে আমরা চলে এলাম একটি অফবিট স্পেসে। এখানে ডোলেশ্বর মহাদেব, কেদারনাথের যেরকম আমরা দেখিয়েছিলাম কেদারনাথ, সেরকমই এখানে ডোলেশ্বর মহাদেব নেপালে কেদারনাথ হিসেবে পূজিত হয়। এগিয়ে চললাম সেই মন্দিরের পথে, কিন্তু একটু প্রাকৃতিক সৌন্দর্যটা একটু দেখাবো।
চলে এলাম মহাদেব মন্দিরে এবং অসাধারণ সুন্দর ভিউ। দেখুন চারিদিকে পাহাড়গুলি কিভাবে মহাদেবকে ঢেকে রেখেছে। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। দেখুন পাহাড়ের মাঝখানে কি সুন্দর এই মন্দির। ওম ডোলেশ্বরায় নমঃ। ডোনেশন কাউন্টার এবং তার পাশেই দেখুন রয়েছে নন্দী মহারাজ। পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি নন্দী মহারাজ এবং একটি সুউচ্চ ত্রিশূল। দেখুন ত্রিশূলটির কি উচ্চতা এবং সেই সাপ। কোমণ্ডল এবং ডুগডুগি। অনুমতি নেই, কিন্তু কেদারনাথে যেরকম ভাবে মাঝখানে শিবলিঙ্গ রেখে পুজো হয়েছে, এখানেও কিন্তু ঠিক একই রকম ভাবে পুজো হচ্ছে। তবে কেদারনাথের যে শিব আর এইখানকার শিবের মধ্যে কিছুটা তফাৎ থাকলেও মোটামুটি কিন্তু একই রকম। তাই জন্য নেপালের এই মন্দিরকে নেপালের কেদারনাথ বলা হচ্ছে। দেখুন এই যে দরজা দেখতে পাওয়া যাচ্ছে, এর ভিতরেই সেই শিব রয়েছেন এবং এই হচ্ছে মন্দিরের সমস্ত চত্বরটা আমরা দেখলাম। প্রচুর ছোট বড় শিবলিঙ্গ রয়েছে এবং মাঝখানেও শিবলিঙ্গ রয়েছে। প্রচুর মানুষ আসছেন, এসে স্পর্শ করে মনস্কামনা পূর্ণ করবার জন্য বাবার কাছে প্রার্থনা জানাচ্ছেন। বললাম এই মন্দির ছেড়ে অসাধারণ সুন্দর, যেরকম পাহাড় সেরকম তার মাঝখানে এই মন্দির, কিন্তু সত্যি আমাদের খুব ভালো লাগলো। আপনারা যদি সম্ভব হয় মন্দিরটি কিন্তু সাইট সিনের মধ্যে রাখতে পারেন। ডোলেশ্বর মহাদেব, এখানে কেদারনাথ হিসেবে এই মন্দিরে পুজো হচ্ছে। শিবলিঙ্গটি এরকমই দেখতে। এক পাহাড়ি সারমেয়র সঙ্গে দেখা হয়ে গেল। মহাদেব দর্শন করে বেরোবার পথে আমরা দেখা পেলাম মাউন্ট এভারেস্টের। হ্যাঁ, যেই নেপাল মাউন্ট এভারেস্টের দেশ, সেই নেপালে আমরা এসে প্রথমবার মাউন্ট এভারেস্টের দর্শন পেলাম। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে, ওটাই হচ্ছে মাউন্ট এভারেস্টের কিছুটা অংশ এবং নিচে কাঠমান্ডু শহরটি দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন আস্তে আস্তে কাঠমান্ডু শহরটি কিরম লাগছে এবং তার উপরে রয়েছে মাউন্ট এভারেস্ট। অসম্ভব সুন্দর এই জায়গা। আমি বলবো যদি সম্ভব হয় আপনারা এই জায়গাটি মিস করবেন না। এই জায়গাটি হয়তো অফবিট স্পেস, খুব বেশি লোক আসেন না, কিন্তু এর একটি আলাদা মাহাত্ম্য রয়েছে এবং অসাধারণ লাগছে দেখতে। আমরা দেখলাম দরবার স্কোয়ার এবং এই মহাদেবের মন্দির। এর মধ্যে অবশ্যই কিন্তু দরবার স্কোয়ারের থেকেও আমার কিন্তু বেশি ভালো লেগেছে এই অফবিট স্পেসের এই মন্দিরটি। সত্যি কেদারনাথের আদলে এখানকার ঠাকুর এবং এর বাইরের যে দৃশ্য, সেটি সত্যি সমস্ত কাঠমান্ডু শহরের এমন সুন্দর দৃশ্য খুব কমই দেখতে পাওয়া যায়। দেখুন মাউন্ট এভারেস্ট, একটু জুম করি। এগিয়ে চলেছি আস্তে আস্তে মাউন্ট এভারেস্টের দিকে। এই হচ্ছে মাউন্ট এভারেস্ট, নেপাল মাউন্ট এভারেস্টের দেশ এবং তার সাথে সমস্ত কাঠমান্ডু শহরটি আরেকবার ঘুরে নেওয়া। রইলাম এই সুন্দর ভ্যালির সামনে এবং পিছনে কাঠমান্ডু এবং মাউন্ট এভারেস্ট। অসাধারণ এই দৃশ্য দেখে আমরা এবার এগিয়ে চললাম পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ডোলেশ্বর মহাদেবের
মন্দির থেকে বেরিয়ে দেখুন উপর থেকে কাঠমান্ডুর কিছু দৃশ্য। পিছনে দেখতে পাচ্ছি সেই মাউন্ট এভারেস্ট। দেখুন মাউন্ট এভারেস্ট, একটু জুম করি। এগিয়ে চলেছি আস্তে আস্তে মাউন্ট এভারেস্টের দিকে। এই হচ্ছে মাউন্ট এভারেস্ট। নেপাল মাউন্ট এভারেস্টের দেশ এবং তার সাথে সমস্ত কাঠমান্ডু শহরটি আরেকবার ঘুরে নেওয়া। এও হচ্ছে মাউন্ট এভারেস্টের। মাউন্ট এভারেস্টের পাশ থেকেই নেপালের সুন্দর রাস্তা। দেখুন এগিয়ে চললাম আমরা এই রাস্তা ধরে। পরবর্তী ডেস্টিনেশন চলে এলাম সাংঘা। এখানে হচ্ছে আমাদের শিবের একটি বিরাট উঁচু মন্দির রয়েছে এবং একটি হ্যাঙ্গিং ঝুলা রয়েছে। ঠিক আছে, 100 টাকা নেপালিতে টিকিট কেটে এইখানে প্রবেশ করতে হয়। এবং দেখুন প্রথমেই কি বড় সাইজের গাঁদা দেখতে পাওয়া যাচ্ছে, গাঁদা ফুল দেখুন। দর্শন করে আমরা এবার আস্তে আস্তে এগিয়ে চললাম কৈলাসনাথ মহাদেবের দিকে। হচ্ছে রাস্তা, গাড়ি ম্যাক্সিমামটাই নিয়ে চলে আসবে, সামান্য কিছুটা হাঁটা পথ রয়েছে, তারপরেই আমরা দর্শন পাবো। হরিদ্বারে যেরকম শিবের স্ট্যাচু রয়েছে এখানেও সেরকমই রয়েছে। ভিউটি একটু লক্ষ্য করুন। এই হচ্ছে সাঙ্গার ভিউ, সাঙ্গার ভিউ। সমস্ত কাঠমান্ডু শহরের ভিউ পয়েন্ট বলা যায় এই সাঙ্গা। নিচে গাড়ি বাড়ি সমস্ত কিছুই রয়েছে। এই হচ্ছে সাঙ্গার ভিউ। সাংঘা বিউটি দেখতে দেখতে পিছনেই আমরা দেখতে পেলাম সেই মহাদেবকে। এগিয়ে চললাম সেই পথে। পৃথিবীর সবচেয়ে লম্বা স্ট্যাচু হচ্ছে এই কৈলাসনাথ মহাদেব, 143 ফুট উঁচু এবং মহাশিবরাত্রিতে এখানে দর্শনার্থীদের প্রচুর সমাগম ঘটে। চলুন এবার আমরা দেখে নিই সেই শিব। উচ্চতাটি লক্ষ্য করুন। ,143 ফুট উঁচু। চলেছেন নন্দী মহারাজ এবং তার সামনেই মহাদেব।
দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নামে 12টি শিবলিঙ্গ রয়েছে। ঘুনেশ্বরজি, केदारनाथजी, त्र्यंबकेश्वरजी, विश्वेश्वरजी, नागेश्वरजी, रामेश्वरम जी, भीमाशंकर जी, बैद्यनाथ जी, अमलेश्वर जी, महाकालेश्वर जी, करियन जी, एक बार फिर देखा द्वादश ज्योतिर्लिंग একসঙ্গে এবং পিছনে দাঁড়িয়ে রয়েছেন कैलेश्वर जी। এই হচ্ছে রুদ্রাক্ষ গাছ। এই হচ্ছে রুদ্রাক্ষ গাছ। এই হচ্ছে নেপালের বিখ্যাত ঝুলা ব্রিজ। এটা কিন্তু হাঁটবার সাথে সাথে वो इतना हाइट में भी है ना, और इतना लंबा में भी आपको देख के डर लगेगा। এর থেকে একটা বড় ব্রিজ আছে কুশমাতে, সেটা আরো উচ্চতা বেশি এবং সেটাতে চলতে গেলেও যথেষ্ট ভয় লাগে। দেখুন এখানে আমরা ব্রিজের প্রায় মাঝামাঝি জায়গায় চলে এসেছি। এই দেখুন এই হচ্ছে ব্রিজ, এই হচ্ছে ব্রিজ। নিচে দেখুন ওইদিকে গাড়ি যাচ্ছে। এবার সাথে সাথে কিন্তু ব্রিজটি বেশ ভাইব্রেট করছে, আপ ডাউন হচ্ছে। নিচে দেখুন এই হচ্ছে ব্রিজ এবং এর নিচে প্রচুর নিচু। দেখুন এখান থেকে শহর ভিউ সমস্ত কিছু দেখতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে আমাদের ঝুলা ব্রিজ। রয়েছে নেপালের পতাকা, তার সামনে আমাদের ড্রাইভার সাহেব দাঁড়িয়ে রয়েছেন। এখানে কিন্তু প্রচুর আচারের দোকান দেখতে পাওয়া গেল। দেখুন রাস্তার দুধারেই আচার, এছাড়াও খাবারও ব্যবস্থা রয়েছে। লাঞ্চ শেষ করে বেরিয়ে পড়লাম পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখানে 110 টাকা করে প্লেট নিরামিষ ভাত এবং একটা ডিমের অমলেট 40 টাকা, অর্থাৎ 150 টাকা করে নেপালি টাকায় খাওয়া দাওয়া শেষ হলো। এখানে ডিমের কাঁচা ডিমের দামই প্রায় 20 টাকা করে পড়ছে, তা এরা অমলেট বানিয়ে দিয়েছিল 40 টাকা। আস্তে এগিয়ে চলবো পরবর্তী জায়গার উদ্দেশ্যে। 100 টাকার টিকিট, এটা দিয়েই আমরা শিবের সেই স্ট্যাচু দর্শন করতে গিয়েছিলাম। আজকের শেষ গন্তব্য শেম্ভু, হ্যাঁ শম্ভু না শেম্ভু। আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের বুদ্ধদের যেরকম স্বয়ম্বর হয়, সেখান থেকে আসছে শেম্ভু। এটাই আজকের শেষ গন্তব্য, আমরা এগিয়ে চললাম সেই পথে। এই হচ্ছে প্রবেশ পথ, 50 টাকা টিকিটের বিনিময়ে প্রবেশ করতে হবে। দেখুন
রয়েছে বুদ্ধদেব এবং এই হচ্ছে শ্যামপুর দৃশ্য। বুদ্ধ মনেস্ট্রি আমরা দেখেছিলাম। এখানে দেখুন কিছু বাঁদর দেখতে পাওয়া যাচ্ছে এবং এখানেই সিঁড়ি বেয়ে উঠে যেতে হবে শ্যামপুর দিকে। বেশ কিছু সিঁড়ি, দেখুন সেই সিঁড়ি বেয়ে এগিয়ে চললাম। পাথরগুলোকে কিন্তু সুন্দর করে বাঁধিয়ে রাখা রয়েছে এবং সাইডে সেই মন্ত্র বুদ্ধং শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি। 50টা সিঁড়ি অতিক্রম করে আমরা এসে উপস্থিত হলাম শ্যামপুতে। উপরে বাঁদর দেখতে পাওয়া যাচ্ছে। শ্যামপু থেকে দৃশ্যটি লক্ষ্য করুন। উপরে উঠতে হচ্ছে এবং প্রচন্ড ঠান্ডা হাওয়া চলছে। এখানে টেম্পারেচার হয়তো খুব বেশি তফাৎ হবে না, কিন্তু হাওয়াটাই প্রচন্ড চলছে। পূজা পাঠ অসাধারণ সৌন্দর্য দর্শন করে এবার আমরা বেরিয়ে যাওয়ার পথে। এরপর ইচ্ছে আছে থামেল মার্কেট একটু দর্শন করে তারপর কাঠমান্ডুকে বিদায় জানাবো এবং কাল আমরা যাব পোখরা হয়ে, পোখরা মনোকামনা মন্দির হয়ে আরেকটিবার দেখে নেওয়া শ্যামপুর। রাতে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। রুটি, আলুর দম, পনির এবং চিকেন সব মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়েছে। তা সব মিলিয়ে পার হেড মোটামুটি 70 টাকা করে আমাদের পড়েছে, ঠিক আছে। আর লোকাল মার্কেটও ঘুরলাম, তবে খুব একটা যে সস্তা তা মনে হয়নি কখনোই, উল্টে ইন্ডিয়াতেই মনে হয় বেশি সস্তা। যাই হোক, আজ এখানে কাঠমান্ডুর পর্ব এখানেই শেষ হচ্ছে। কাল সকাল বেলা আমরা মনোকামনা হয়ে রওনা দেব পোখরার উদ্দেশ্যে।